তো ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে, সাথে চেঞ্জ হয় নাই। আপনারা চেঞ্জ হয়েছেন। ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে জি। আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলত না, ইলিশ দিত। আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন? ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি, অনেক না, 7-8 জন ভারতীয় চাকরি করছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা। বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। না, এখন এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না, বুঝতে পারছেন? 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? আচ্ছা, চাচ্ছেন সেটি হচ্ছে যে 500 টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে, তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে। এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার 3000 টন ইলিশ রপ্তানি করছে। এর কারণ যদি আমাদের বলেন। আর জি। আমি প্রথমে আপনাকে বলি, আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। আর 3000 টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন। 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য, যারা আমাদেরকে পানি দেয় না, যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে, যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে, এরকম এমন একটা দেশ। তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গি ছিল, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে, সেটা তাদের সাফল্য। মানুষ মারা যাচ্ছে, সেটাকে সরকার সমর্থন করতো। তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায়। আমার কনটেক্সটে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না। তখন আমাদের মনে প্রশ্ন আসতো, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন? প্রফেসর আসিফ নজরুল, এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল। সারাক্ষণই তারা মানে যাই হোক, ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায়, ভারতের কথা উঠতো এবং বসতো, এরকম একটা পরিস্থিতিও তারা সৃষ্টি করেছিল। কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে, সাথে চেঞ্জ হয় নাই। আপনারা চেঞ্জ হয়েছেন। ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে জি। আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলত না, ইলিশ দিত। আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন? শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন, ব্যাপারটা কি এরকম? এটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল, তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে ইয়েটা আছে, এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না। 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? আচ্ছা, 26 লাখ ফাইন। ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে ওকে, এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা রাইট, আমি হ্যাঁ, উপদেষ্টা হওয়ার পর বলি নাই। আগেই এটা বলেছেন। উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যেই আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। ভারতীয় এখানে আছে। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে, আবার বেশি হতে পারে। এক্সাক্ট চিত্র আমরা জানি না। না, কিন্তু কেন প্রফেসর, জানি না আপনাকে কিন্তু প্রফেসর আপনাকে আমি আরেকটু বলি না, আরেকটু বলি আপনাকে কেন জানি না। আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে। এবং আমি আমার 3টা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমার প্রথম 1 মাসে আমি 3-4 ঘন্টা ঘুমাতাম, আমি 16 ঘন্টা কাজ করেছিলাম। আমি শুক্রবার দিন অফিস করতাম, সচিবালয়ে সবাই আছে, আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন। অবশ্যই, অবশ্যই। ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই। আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হবে, অবশ্যই আমি জিনিসগুলো তুলবো। কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি, কোথায় উত্তর জানতে চাচ্ছি, আমি আপনাকে সবকিছু এখন বলতে পারবো না। তবে এটা আমি আপনাকে কনফার্ম পারফেক্ট। করি, অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে। এই ব্যাপারটা তো নন ডকুমেন্টেড, সো প্রকৃত সংখ্যা আমি পাবো না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে, মানে ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি, অনেক না, 7-8 জন ভারতীয় চাকরি করছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা। বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। না, এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না, বুঝতে পারছেন? হয়তো ওই প্রয়োজনীয়তা নাই। ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে, কাছাকাছি নাম্বার পাবেন। আমরা সবচেয়ে বেশি